তোমাকে বললাম মন্ত্রী, চুপটি করে দাঁড়াও, তোমার দ্বারা হবে না। কি গোপাল, রাজসভার দ্বিতীয় পরামর্শদাতা হিসেবে পণ্ডিতকে কেমন মানাবে? আমাদের এই যুদ্ধে জিততেই হবে। খসড়া প্রস্তুত। কাল এই পত্র নবাব বাহাদুর পাওয়ার পর কি যে হবে। আর কত দূর বাবা? সে এখনো অনেকটা পথ, সন্ধ্যের মধ্যেই মুর্শিদাবাদ পৌঁছে যাব। আমরা এই পথ ধরে কেন যাচ্ছি বাবা? ওই টিলাপাড়ের পথ ধরে গেলে তো দুপুরের মধ্যেই পৌঁছে যেতাম। হ্যাঁ তা ঠিক, কিন্তু ওই খাঁ রোদ, আর তার উপর ওই পথে যে একটা গাছও নেই। এতটা পথ পেরিয়ে তারপর নদী পার হয়ে যেতে যে অনেক কষ্ট বাবা। সময় বেশি লাগলেও এ পথে কষ্ট কম। তাই বুঝি? হুম। কি আরাম। আমার কাছে যুদ্ধ মানে শুধু হাতে তলোয়ার তুলে নেওয়া নয়। আমার কাছে যুদ্ধ মানে শারীরিক বল ও বুদ্ধির মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন। ভাববেন না আমি ভয় পেয়েছি। আমি শুধু চাই না আমাদের শক্তি প্রদর্শনের আঁচ সাধারণ মানুষের গায়ে গিয়ে লাগুক। কৃষ্ণচন্দ্রের এত বড় সাহস! তারপর কি লিখেছে জাহাপানা? তাই আমি আমার সেরা 5 জন যোদ্ধাকে মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরের মাঝে অবস্থিত টিলাপাড়ের প্রান্তরে পাঠাবো। আপনিও আপনার সেরা 5 জন যোদ্ধাকে পাঠাবেন। দু দলের মধ্যে লড়াই হবে। যদি আপনার দল জেতে তাহলে আমি অবলীলায় আমার কৃষ্ণনগর দিয়ে দেবো। বাবা রে বাবা, এত আত্মবিশ্বাস কৃষ্ণচন্দ্রের! সৈন্যদের তৈরি হতে বলো উজির। আমি এক্ষুনি কৃষ্ণনগর আক্রমণ করব। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না জাহাপানা। আপনি রাজ্য আক্রমণ করতে চান তো বেশ বেশ, তাই করবেন। তবে আমার সঙ্গে দাবা খেলায়, তারপর মাথা ঠান্ডা হলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। এবার আর তোমার রাজাকে বাঁচাতে পারবে না। তুমি প্রত্যেকবার এই গোপাল ভাঁড়ের বুদ্ধিতেই মহারাজ কৃষ্ণচন্দ্র এইভাবেই আপনার হাত থেকে ফসকে যায়, কিন্তু এইবারে আর সেটা হবে না। শান্তি। আগে বাংলায় ছিল 6টা ঋতু, কিন্তু দুনিয়া যেভাবে বদলাচ্ছে তাতে করে ঋতু 6টাই আছে, শুধু নামগুলো একটু বদলেছে। এই যেমন 1 গ্রীষ্ম, 2 গ্রীষ্মের সঙ্গে একটু বর্ষা, 3 আবার হালকা গ্রীষ্ম, 4 একটু কম গ্রীষ্ম,
5 শীতের সঙ্গে গ্রীষ্ম, আর 6 আবার হালকা গ্রীষ্ম। তুমি উঠলে? আরে তাড়াতাড়ি ওঠো গোপাল। না হলে কিন্তু উপরেও জল, নিচেও জল, চারিদিকে শুধু জল থই থই আর জল থই থই, জল থই থই, জল থই থই। আরে তাও তো উঠলো না। ডুবে গেলাম রে, ডুবে গেলাম। এইবার উঠেছে। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি চলো গোপাল, নবাব বাহাদুরের উত্তর এসেছে। পণ্ডিত তো আগেই রাজসভায় পৌঁছে গেছে। মহারাজ তোমার জন্য অপেক্ষা করছেন। কি সুন্দর গলা পর্যন্ত জলে ডুবেছিলাম। এই নবাব বাহাদুরের জ্বালায় শান্তিতে একটু স্বপ্নও দেখতে পারবো না দেখছি। চিঠিতে কি আছে মহারাজ? নবাব বাহাদুরের আত্মবিশ্বাস, উনি আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন। বাবা বা মহারাজ, এ তো ভালো খবর। মাছ তার মানে টোপ গিলেছে। শুধু গেলেনি, একেবারে হজম করে ছেড়েছে গোপাল। নবাব বাহাদুর আরো লিখেছেন, তবে শুধু একবার নয় কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে 3টে সুযোগ দেব। এর মধ্যে তুমি যদি একবারও জিতে দেখাতে পারো, তাহলে আমি তোমার রাজ্যের দিকে আর কখনোই চোখ তুলে তাকাবো না। তাহলে আজ থেকে 3 দিন পর টিলাপাড়ের প্রান্তরে দেখা হচ্ছে। বাবারে, নবাব বাহাদুরের আত্মবিশ্বাস জমে জমে পাহাড় হয়ে গেছে। কিন্তু নবাব বাহাদুরের এত আত্মবিশ্বাস এলো কোথা থেকে? কি মন্ত্রী মশাই কোথায়? আহ, মন্ত্রীর কথা ছাড়ো গোপাল। সকাল থেকে আমরাও তাকে দেখিনি গোপাল। নবাব বাহাদুরের এত আত্মবিশ্বাস দেখে আমার তো রীতিমতো পা কাঁপছে। তবে কি ভুল পথে হাঁটলাম সেনাপতি? আচ্ছা, তোমরা পারবে তো এই 3 বারের মধ্যে অন্তত একবার জিতে আসতে, নাকি অন্য পথ? না মহারাজ, শেষ মুহূর্তে অন্য পথে হাঁটলে লাভ হবে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, আমিও পণ্ডিতের সঙ্গে একমত। আমরা পারবো, আমাদের পারতেই হবে। আমি আমার রণনীতি তৈরি করে ফেলেছি মহারাজ। আমরা টিলাপাড়ের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করব। ওই পথ কেউ খুব একটা মারায় না। তারপর সুযোগ বুঝে আমরা সঠিক পথ দিয়ে টিলাপাড়ে ঢুকে পড়েছি। আমাদের রণনীতি সবার মনে আছে তো? বেশ, তুমি পূর্ব দিক থেকে, তুমি পশ্চিম, তুমি উত্তর, আর তুমি দক্ষিণ দিক থেকে আক্রমণ করবে, আর আমি থাকবো মাঝখানে। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। আমরাও বুঝে গেছি সেনাপতি, শুধু তুমি বুঝতে পারোনি। এবার সুবোধ বালকের মতো আত্মসমর্পণ করে নিজেদের রাজ্যে ফিরে যাও, না হলে করলাম আত্মসমর্পণ। এছাড়া আর তো কোনো উপায় নেই।
বাবা গো, উফ, ভাবলাম গাছের ছায়ায় নিরিবিলিতে বসে একটু ধ্যান করে মনঃসংযোগ ঘটানোর চেষ্টা করব, যাতে গোপালের বিরুদ্ধে আমার বুদ্ধিটা একটু খোলে। সেগুড়ে বালি এসে থেকে শুধু মশা মৌমাছি বলতা যে পাচ্ছে গোপালের মতন হুল ফুটে দিয়ে পালাচ্ছে, এদিকে মারতে গেলেই উড়ে পালিয়ে যাচ্ছে। এদিকে দিন তিনেক হয়ে গেল, যাই এদের থেকে গোপালই ভালো, ও অন্তত আর উড়ে তো আর পালাতে পারে না। ছি 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 ছি, এভাবে মাথা নত করে ফিরে এলে সেনাপতি? মহারাজ, আমার মনে হয় আমাদের সাথে ছলনা হয়েছে। বেশ হয়েছে, এটা তো হওয়ারই ছিল। ওরা স্বপ্নেও ভাবেনি আমরা আচমকা ওদের ওপর ঝাঁপিয়ে পড়ব। ওরা খুব চমকে গেছে জাহাপনা। চমকে যাওয়াটাই স্বাভাবিক মহারাজ, যেন মনে হলো ওরা আমাদের সব পরিকল্পনা আগে থেকেই জানতো। তাই নবাব বাহাদুরের এত আত্মবিশ্বাস। এইবার 2-এ 2-এ 4 হলো। 4 নয়, সবার মুখ তো দেখছি বাংলার 5-এর মতো হয়ে আছে মহারাজ। মন্ত্রী, কি হয়েছে মহারাজ? তুমি এ কদিন কোথায় ছিলে? আচ্ছা, এসবের পেছনে তুমি নেই তো? আমি? না না মহারাজ, আমি এসবের সাথেও নেই, 5-এও নেই। আমি তো জঙ্গলে বসে ধ্যান করছিলাম। তারপর সেনাপতিরা হেরে গিয়ে ফিরে এলো, আর সঙ্গে সঙ্গে আপনিও এলেন। কি তাই তো? সে কি, সেনাপতিরা হেরে গেছে? না 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 না, এরকম লজ্জার হারের চেয়ে নবাব বাহাদুরের কাছে আত্মসমর্পণ করা অনেক বেশি সম্মানের ছিল। নবাব বাহাদুর কৃষ্ণনগরের দখল নিলে হাতে পায়ে ধরে আমি হব নতুন রাজা। আমরা ভুলে যাচ্ছি মহারাজ যে আমাদের হাতে এখনো 2টো সুযোগ আছে, আর সেই সুযোগ নবাব বাহাদুরই আমাদের দিয়েছেন। তাই হাল না ছেড়ে আমাদের সিদ্ধান্তে আমাদের টিকে থাকা উচিত। ওরে বাবা, এখনো 2টো সুযোগ? হ্যাঁ, পণ্ডিতের সাথে আমিও একমত মহারাজ। সেনাপতি, আমাদের চাই এখন নতুন রণকৌশল। আগামীকাল তোমরা 5 জন সঠিক সময়ের ঘণ্টাখানেক আগেই টিলাপাড়ে পৌঁছে খাপটি মেরে থাকবে। তারপর সঠিক সময়ে বেরিয়ে এসে ওদের একেবারে চমকে দেবে। দারুণ বুদ্ধি দিয়েছ গোপাল। কাল তাহলে আমরা ওই টিলা পাড়ের নদীর ধারে একটা বড় পাথরের আড়ালে ওদের অপেক্ষায় থাকবো। এবার নবাব বাহাদুরকে বুঝিয়ে দেব আমরাও কম যাই না। গোপাল আর পণ্ডিত, তোমরা দুজনে আমার এই রাজসভার প্রধান পরামর্শদাতা। আশা করি তোমাদের দুজনের পরামর্শে আমরা জয়লাভ করবই। ওরা এসে না পৌঁছানো পর্যন্ত
এখানেই ঘাপটি মেরে থাকবো আমরা। আর শিকারের জন্য অপেক্ষা করব বাঘের মতন। এবার আর কোনো ভুল হবে না। ভুল তো হয়েই গেছে সেনাপতি। এই সে কি? কে 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 ভুল নয়, একেবারে ঠিক ধরেছো তোমরা। আমরা তখন ওই কাদায় শিকারি কুমিরের মতন শুয়ে শিকারের অপেক্ষায় ছিলাম। এবার বলো, দ্বিতীয়বারের মতন আত্মসমর্পণ করবে নাকি এই নদীর জলে তোমাদের ঘোড়া সমেত কেটে ভাসিয়ে দেব? ওরা কি করে জানলো আমরা নদীর ধারে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে ওদের জন্য অপেক্ষা করব? আমি নিশ্চিত মহারাজ, এই রাজসভার ভেতরের খবর কেউ নবাব বাহাদুরের কানে ঠিক পৌঁছে দিচ্ছে। আর একটি মাত্র সুযোগ, এবার যদি হেরে যাই তাহলে সেনাপতির কথা ফেলে দেওয়ার মতো নয়। যতক্ষণ না আমরা সেই গুপ্তচরকে খুঁজে বার করতে পারছি ততক্ষণ ওই নবাব বাহাদুরের বিরুদ্ধে আমাদের কোনো রণনীতি কাজ করবে না মহারাজ। কিন্তু তাকে চেনার উপায় কি গোপাল? একটা উপায় আছে মহারাজ, যদি অভয় দেন তো বলি। দিলাম গোপাল, হাতে যে আর বেশি সময় নেই। কি করতে হবে তাড়াতাড়ি বলো। বেশ, মহারাজ বাদে এই রাজসভার বাকি সব সদস্যদের অর্ধনগ্ন অবস্থায় আমার সামনে এসে দাঁড়াতে হবে। তাহলেই আমি সেই গুপ্তচরকে ঠিক চিনে নেব মহারাজ। কি আমরা অর্ধনগ্ন অবস্থায় দাঁড়াবো? এসব কি হচ্ছে মহারাজ? না না গোপাল, এতে সবার সম্মানে আঘাত করা হবে, সেটা কি ঠিক হবে? দেখেছেন মহারাজ, দেখেছেন দিন দিন গোপালের ভাড়ামো বেড়েই চলেছে। গোপাল, যা বলছো ভেবে বলছো তো? আমার উপর একটু বিশ্বাস রাখুন মহারাজ। আর তো কোনো উপায়ও দেখছি না। বেশ, আমি সবাইকে অনুরোধ করছি গোপালের সঙ্গে একটু সহযোগিতা করার জন্য। এতে আখেরে আমাদেরই লাভ। কি হলো গোপাল, খুঁজে পেলে তাকে? না মহারাজ, আমি পারলাম না। সবাই সবাই আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, ক্ষমা করবেন। মাছের টোপ দিয়ে পাখি ধরা যায় না গোপাল। তুমি ইচ্ছে করে আমাদের অসম্মান করলে। এ আর নতুন কি? গোপাল প্রত্যেক দিন আমাদের নিয়ে রসিকতা করে, আর মহারাজ তো গোপালকে কিছুই বলেন না। এই রাজসভার তৃতীয় পরামর্শদাতা হিসেবে বলছি, এই রসিকতার উচিত শাস্তি হওয়া উচিত মহারাজ। তাছাড়া গোপালের দেখানো রাস্তায় হেঁটেও তো আমরা দুবার হেরে গেলাম। আমার কথা শুনে চললে এইরকমটা হতো না মহারাজ। গোপাল, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই রাজসভায় আমি আর তোমায় দেখতে চাই না। এই তো
ফু দিতে আগুন জ্বলে উঠেছে। এবার আমি আর গোপালের বুদ্ধিতে চলবো না। আমি পণ্ডিতকে এই রাজসভার প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলাম, আর গোপালকে এই রাজসভা থেকে বহিষ্কার করলাম। হ্যাঁ, বেরিয়ে যাও গোপাল, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। মন্ত্রী আর পণ্ডিত, তোমরা দুজনে সেনাপতির সঙ্গে গোপন বৈঠকে বসে নতুন রণনীতি তৈরি করো। আগামীকাল জিততেই হবে।